কই, আমি তো কোনো শব্দ শুনতে পাচ্ছি না। তোমার মনের ভুল হয়তো বাবা। হ্যাঁ, তাই হয়তো হবে। নে চল। আবারও হাঁটতে শুরু করলো তারা। আর একটু পরেই শুনতে পেল দূর থেকে ভেসে আসছে একটা ছোট ছেলের কান্নার আওয়াজ। এসো এসো, আমার বাদলা রাতের অতিথি হবে না? এসো, তোমরা এসো। এখন ভিতরে চলুন। এরকম বাদলা রাতের অতিথি আপনারা কিছু মুখে না দিলে যে। যারে ঢুকে তুই ওকে নিয়ে যা, বাকিটা আমি দেখছি। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্কেরি টেলস। বিভিন্ন স্বাদের ভূতের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল স্কেরি টেলস। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে হেমন্ত দত্তের কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, বাদলা রাতের অতিথি। গল্পটা অবশ্যই কিন্তু সবাই মন দিয়ে শোনো এবং পারলে কিন্তু অবশ্যই হেডফোন ব্যবহার করো, কারণ হেডফোন ব্যবহার করলে তবেই 3D অডিও সঠিকভাবে তোমরা শুনতে পারবে। আর গল্পের কোন জায়গাটায় তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো বা সবচেয়ে বেশি ভয় পেলে সেটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে আমায় মেনশন করে জানাও। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি আর সেই সঙ্গে রিপ্লাইও দিই। আজকের গল্প পাঠে শুভ এবং ইন্দ্রনীল ভাদুরী, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। শুরু হচ্ছে বাদলা রাতের অতিথি। পাকুড় গাছটাকে ঘিরে যে সিমেন্টের ভাঙাচোরা বেদিটা, সেটাতেই বসে ওদের আসরটা। বসে মানে রীতিমতো জাঁকিয়ে বসে। বেড়ির ধোঁয়ার সাথে ওরে গল্প, মজার গল্প, হাসির গল্প, প্রেমের গল্প, খোশ গল্প। আজ অবশ্য গল্পের বিষয়টা একটু অন্য রকম। পরিস্থিতিটাও ঠিক গল্পের নেই, যেন তর্কের পূর্বাভাস। বিশু কাকা বিড়িটায় এক টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমি বলছি ঝকাদ্র এই বাঁশ বাগানটায় ভূত আছে, অনেকেই দেখেছে। তাছাড়া রাত বিরেতে কারো কান্নার আওয়াজ শোনা যায়। বিশু কাকা যা বলবে রতন কাকা বলবে তার ঠিক উল্টো। চিরদিনই তাই হয়ে এসেছে। সে তার হাতের বিড়িটায় একটা টান মেরে বলল, কে দেখেছে বল? আর যেই দেখুক তুই তার নিজের চোখে দেখিস নি, তাই গাঁজা মারাটা বন্ধ কর। আর কান্নার কথা বলছিস, অমন কান্না তো। হলুধর চাটুর্যে এই আড্ডায় সব থেকে প্রবীণ ব্যক্তি। কথা বলে কম, শুধু শুনে যায় এর তার বলা গল্পগুলো। কচ্চিৎ দু একটা মন্তব্য করে, কিন্তু আজ সে হাত তুলে থামিয়ে দিল রতন কাকাকে। মৃদু গম্ভীর স্বরে বলল, সবই একরকম গাঁজা খুঁড়ি বলে উড়িয়ে দিস নে রতন। রতন খুড়ো যেন একটু মিইয়ে গেল, কিছুটা আমতা আমতা করে বলল, চাটুর্যেটা তুমিও? রে, আমিও বিশ্বাস করি এসব আছে। যে ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি তা মিথ্যে বলি কি করে? রতন যেন আরো একটু থতমত খেয়ে গেল। ঘটনা? কোন ঘটনার কথা বলছো? হ্যাঁ রে রতন, ঘটনা, ভয়ঙ্কর এক ঘটনা ঘটেছিল এক বাদলা রাতে। যে কয়েকজন সেখানে উপস্থিত ছিল তারা যেন একটু চেপে চুপে বসল। রতন চোখ একটু বড় করে তাকালো হলধর চাটুর্যের দিকে। সেও জানে চাটুর্যে মশাই গাঁজাখুরি কোনো গল্প নয়, ভয়ঙ্কর সত্যি কিছু শোনাতে চাইছে।
হলধর চাটুর্যে বলতে শুরু করলো। ঘটনাটার প্রত্যক্ষদর্শী বলতে গেলে আমার দাদুই, কিন্তু ঘটনাচক্রে সেই ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী ছিলাম আমিও। এক মুহূর্ত যেন চরম নিস্তব্ধতায় ঢেকে গেল। হলধর চাটুর্যে একবার সামনের দিকে তাকান। সন্ধে সবে নামতে শুরু করেছে। সে সন্ধে নামা ছায়ার দিকে তাকিয়ে কিছু একটা ভাবল, তারপরে আবার বলতে শুরু করলো। তোরা তো জানিস আমার মামার বাড়ি ছিল বিলাসগঞ্জে। আমি মায়ের সাথে গিয়েছিলাম মামা বাড়ি মাস কতক থাকবো বলে। দাদু ছিল আমার খুব প্রিয় মানুষ, যেখানেই যেত আমায় সঙ্গে করে নিয়ে যাবেই। আমিও অবশ্য দাদুর সঙ্গে সব জায়গায় যেতে ভীষণ ভালোবাসতাম। সময়টা তখন শ্রাবণের শুরু, বৃষ্টিটাও হচ্ছিল খুব সে বছর। মামা বাড়ির গায়ের ডান দিকে 3 গা দূরে ছিল নোলকপাড়া, আর বাম দিকে 2 গা পড়ে ছিল সুতনহাটি। নোলকপাড়ার সুরেশ মোদকের মেয়ে জবার সাথে বিয়ে হয়েছিল সুতানহাটির হরি মোদকের ছেলে বিলুর। জবা সেবারে কি একটা পুজো উপলক্ষে গিয়েছিল তার বাপের বাড়ি। পুজো মিটতেই ফিরতে হবে শ্বশুর বাড়িতে। তখনকার দিনে হেঁটেই মোটামুটি যাতায়াত চলত। জবা তার বাপের সাথে ফিরতে শুরু করলো তার শ্বশুর বাড়ির দিকে। দুপুরের খাওয়া দাওয়া সেরেই বের হবে ঠিক হয়েছিল, কিন্তু নামলো বাঁধ ভাঙা বৃষ্টি। বৃষ্টি থামলে তাদের বেরোতে বিকেল গড়িয়ে গেল। কাদা ভরা রাস্তায় পাও ঠিক চলে না। তবু সুরেশ জবাকে তাড়া দিল। একটু জোরে পা চালা রে মা, সন্ধে নামার আগে পৌঁছতে হবে, রাস্তাটা ভালো নয়। জবা মাথা নাড়ল। হ্যাঁ বাবা চলো, দেরি হলে তো ওরাও খুব চিন্তা করবে। জোরেই পা চালালো দুজনে, কিন্তু এমন জল কাদা ভরা মেঠো পথে আর কত জোরেই বা পা চালানো যায়। সুরেশ যদি বা টাল সামলাতে পারছে, জবার তো এই পড়ে যায় সেই পড়ে যায় অবস্থা। যেতে যেতে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। শ্রাবণ মাসের আকাশ ছেয়ে আছে ঘন কালো মেঘে। তাই কে বলবে এটা সন্ধে? অন্ধকার এত জমাট, মনে হচ্ছে যেন গভীর রাত। তবুও কোনো রকমে পথ চিনে চলতে লাগলো তারা। তিনসুকিয়ার মাঠটা পার হলে পরে রায়গঞ্জ। সেই পথ ধরে গেলে আরো বেশ কয়েকটা গাঁ পার হতে হবে, কিন্তু বাঁয়ে আরো একটা পথ আছে, সেটা চলে গেছে নদী ঘাটের দিকে। নদী পার হলে কয়েক বিঘা জমি জুড়ে বাঁশের বন, আর সেটা পার হলে 3 বুড়ির বিল। বিলের পরে কালী মন্দির, তারপরেই গ্রাম শুরু। সুরেশ দাঁড়িয়ে গেল যেতে যেতে। জবা অবাক হয়ে বলল, কি হলো বাবা, দাঁড়িয়ে গেলে কেন? সুরেশ একবার আকাশের দিকে তাকালো। পশ্চিম আকাশে বিদ্যুতের আঁচড় কাটছে। কপালে ভাঁজ নিয়ে সে বলল, আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে। চল মা, বাঁ দিকের নদী পথটাই ধরি। কিন্তু এই অবস্থায় ঘাটে কি নৌকা পাওয়া যাবে? সুরেশ আরো এক মুহূর্ত ভাবল, তারপর মৃদু গম্ভীর স্বরে বলল, চল তো আগে, তারপর দেখি কি করা যায়। গাঁয়ের ভেতরের পথ দিয়ে গেলে মাঝে পড়বে বিশু ডাকাতের মাঠ। এই সন্ধ্যেতে সে পথ দিয়ে যাওয়াটাও সুবিধে হবে না মনে হচ্ছে। তাছাড়া বৃষ্টি নামলে তো কথাই নেই। জবা কিছু একটা বলতে গিয়েও চুপ করে গেল। আলতো মাথা নেড়ে সে বাবাকে অনুসরণ করল, কিন্তু নদী ঘাটে পৌঁছে দেখল তার আশঙ্কাই ঠিক। ঘাটে একটাও নৌকো নেই। নদীও বেশ উত্তাল এখন। জবা
বা- বাবা, একটাও তো নৌকো নেই। কি কি করবে এখন? সুরেশের কপালে তখন চিন্তার ভাঁজ আরো পুরু হয়েছে। সেও স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে শূন্য ঘাটের দিকে। মৃদু কাঁপা স্বরে সে বলল, চল তবে ফিরে যাই, গাঁয়ের পথ ধরেই না হয়। কথাটা শেষ হবার আগেই পিছন থেকে একটা ঘড়ঘড়ে গলা ভেসে এলো। কোথায় যাবেন? চকিতে ঘুরল দুজনে। দেখল হাত কয়েক দূরে ছায়া ছায়া অন্ধকারে দাঁড়িয়ে আছে একজন। মাথায় গামছাটা এমন ভাবে বাঁধা, চোখ মুখও ভালো করে দেখা যাচ্ছে না। লোকটা একই রকম ঘড়ঘড়ে গলায় বলল, চলো, উত্তর দিচ্ছেন না যে বড়। সুরেশ কিছু উত্তর দেবার আগেই জবা বলল, আমরা যাব সুতানহাটি, সেখানে আমার শ্বশুর বাড়ি। কিন্তু নদী ঘাটে নৌকো নেই বলে বড় বিপদে পড়েছি। কে বলেছে ঘাটে নৌকা নেই? আরু মাঝির নৌকা সব সময় ঘাটে থাকে, শুধু লোকে দেখতে পায়নি। কড়কড় শব্দে দূরে কোথাও বাজ পড়ল। সুরেশ আকাশের দিকে তাকালো, বুঝল খুব শিগগিরই বৃষ্টি নামবে। লোকটা তাড়া দিল আবার, চলুন, এখনই বৃষ্টি আসবে, আপনাদের ওই ঘাটে পৌঁছে দিয়ে আসি। জবা আর সুরেশ ঘাট ধরে এগিয়ে চলল। কিছুটা যেতেই দেখতে পেল সত্যিই একটা নৌকো বাঁধা আছে, কিন্তু এটা চোখে পড়েনি কেন? অন্ধকার ছিল বলে? জবার মনের ভেতরটা কেমন যেন খচখচ করে উঠল। লোকটাও যেন কেমন একটু। মনের অস্বস্তিটা নিয়েই সে বাবার সাথে নৌকোয় উঠল। নৌকোটা দুলে উঠল ক্যাচ ক্যাচ শব্দে। নৌকোটা যে পুরনো তা দেখেই বোঝা যাচ্ছে। পাটায় ঘুম ধরেছে, ছই ভেঙে ঝুলে গেছে একদিকে। লোকটা অবশ্য এসবকে যেন বিশেষ গুরুত্ব দিল না। সে নিঃশব্দে দাঁড়টা তুলে জলে টান দিল। নৌকোটা আবারও ক্যাচ ক্যাচ শব্দ তুলে এগিয়ে চলল। অন্ধকার ঘন হতে শুরু করেছে আরো। নৌকোটা উত্তাল নদীতে দুলতে দুলতে এগিয়ে চলেছে। সুরেশ আর জবার মনে হলো তারা যেন এক্ষুনি নৌকো থেকে পড়ে যাবে, কিন্তু লোকটার যেন এসবে কোনো ভ্রুক্ষেপ নেই। সে সামনের দিকে তাকিয়ে প্রায় নীরবে চালিয়ে চলেছে নৌকাটা। সুরেশ কিছুটা আকুল স্বরে বলল, মাঝি ভাই সামলে, নদীর যা ঢেউ, একটু সাবধানে চলো। লোকটা মুখ না ঘুরিয়েই বলল, ভয় নেই, আরুর নৌকায় কখনো বিপদ হয় না। আপনারা নিশ্চিন্তে বসুন, সময়ের আগেই ঠিক জায়গায় পৌঁছে দেব। হারু অবশ্য মিথ্যে বলেনি। নৌকো নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে গেল ঘাটে। এত উত্তাল নদীতে স্রোতের বিপরীতে লোকটা যে কিভাবে এত দ্রুত নৌকো ঘাটে পৌঁছে দিল তা একমাত্র হারু মাঝিই জানে। জবার তো এক এক সময় মনে হয়েছিল নৌকোটা যেন কোনো ধোঁয়ার কুণ্ডলির মধ্যে ভেসে যাচ্ছে। সুরেশ আর জবা উঠে দাঁড়ালো। অন্ধকারটা আর একটু গাঢ় হয়েছে এখন। এদিকের ঘাটটাও ফাঁকা, লোকজন নেই, একদম শুনশান। সুরেশ পাঞ্জাবির পকেট থেকে একটা 2 টাকার নোট নিয়ে বাড়িয়ে দিল হারুর দিকে। এই যে নাও গো তোমার পারানিটা, বড্ড উপকার করলে। হারু হাত বাড়াতে গিয়েও কি ভেবে যেন হাতটা বাড়ালো না। একই রকম ঘড়ঘড়ে গলায় বলল, ওটার দরকার আমার আর লাগে না। আপনাদেরও হয়তো বেশিক্ষণ সব কাজে আসবে না। যান যান, দেরি হয়ে যাচ্ছে, সে অপেক্ষা করছে আপনাদের জন্য। জবার বুকের ভেতরটা ধপ করে কেঁপে উঠল।
কি বলছে লোকটা এসব? কিছুটা কাঁপা স্বরে সে জিজ্ঞাসা করল, কে অপেক্ষা করছে আমাদের জন্য? আরু তাকালো জবার দিকে। এই প্রথম জবা দেখল আরুর চোখ দুটো, চোখ নয়, যেন দুটো ঘোলাটে পাথর। জবার বুকের ভিতর একটা ভয় যেন শিরশির পায়ে দৌড়ে গেল। একই রকম ঘড়ঘড়ে গলায় উত্তর দিল হারু, বাদলা রাতের অতিথি হবেন না? মানে কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবেন বুঝবেন, সময় হলেই বুঝবেন। সুরেশ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই কাছাকাছি কোথাও একটা কড়কড় শব্দে বাজ পড়ল। সুরেশ কথা না বাড়িয়ে জবার হাত ধরে টান দিল। চল মা, কথা বাড়িয়ে লাভ নেই, এখনই বৃষ্টি এসে যাবে। জবাও আর কথা বাড়ালো না। তার যেন মনে হলো লোকটা কিছুটা অপ্রকৃতস্থ অথবা নেশার ঘরে ভুলভাল বকছে। বাবার হাত ধরে ঘাটে নামলো সে। দু এক ফোঁটা বৃষ্টি ঝরে পড়ল ওদের গায়ে। দ্রুত পা বাড়ালো তারা। সামনের কাদা ভেজা রাস্তায় অন্ধকারেই পথ চিনে এগিয়ে চলল তারা সামনের দিকে। আর কিছুটা পরেই সেই সুদীর্ঘ বাঁশের বন, আর সেটা পার হলেই শুরু হবে গাঁয়ের মৌজা। কাদায় ছপ ছপ আওয়াজ তুলে বাপ মেয়ে দুজনেই সামনের রাস্তায় অদৃশ্য হয়ে গেল। সুরেশ আর জবা অদৃশ্য হতেই হারু উঠে দাঁড়ালো, যেন হাওয়ায় ভেসে এসে নামলো ঘাটে। তারপর সামনের রাস্তা ধরে এগিয়ে চলল ছায়ামূর্তির মতোই। সুদীর্ঘ বাঁশের বনের ভিতর ঝোড়ো দমকা হাওয়াটা পাক খাচ্ছে। ঝিরঝিরে বৃষ্টিটা শুরু হয়েছে একটু আগে। লম্বা কাঠের বাঁটের ছাতাটায় বাবা মেয়ে দুজনেই কোনো রকমে মাথা বাঁচিয়ে চললেও তাদের পোশাক আশাক, হাতের জিনিসপত্র, কাপড়ের থলে সব ভিজে সপসপে হয়ে যাচ্ছে। চমকে ওঠা বিদ্যুতের আলোয় পথ চিনে যত দ্রুত সম্ভব তারা পেরিয়ে যেতে চাইছে এই বাঁশ বনটাকে। ঝিরঝিরে বৃষ্টি আর দমকা ঝোড়ো হাওয়ায় দুলছে বাঁশের মাথাগুলো। একটা ভুতুড়ে শব্দ হচ্ছে বাঁশ বনের ভেতরে। জবার বুকটা দুলে উঠছে থেকে থেকেই। সুরেশও যেন কোনো বিপদের আঁচ পাচ্ছে। তার বুকের ভিতরেও যেন একটা ভয় হেঁটে যাচ্ছে গুটি গুটি পায়ে। হঠাৎই জবা টিপে ধরল তার বাবার হাত। সুরেশ কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি হলো রে মা, হাঁটতে অসুবিধা হচ্ছে? জবা বিস্ফারিত চোখে তখনও তাকিয়ে আছে সামনের দিকে। কাঁপা কাঁপা গলায় সে বলল, বাবা, ওইখানে ওটা কি? চকিতে সেদিকে দৃষ্টিপাত করল সুরেশ। অন্ধকারে চোখ সয়ে গেছে এখন। সে দেখল হাত কয়েক দূরে বাঁশ বনের ভিতর জলজল করছে দুটো চোখ। সুরেশের বুকটা ধক করে উঠল। থেমে গেছে তার চলার গতিও। জবা এখন আরো শক্ত মুঠোয় টিপে ধরেছে তার বাবার হাত। সুরেশ বুঝতে পারল না ঠিক কি করবে এখন। তাদেরকে যেতে হলে ওই জ্বলন্ত চোখ দুটোর পাশের রাস্তা ধরেই যেতে হবে। জবা কাঁপা স্বরে বলল, বাবা, কি করবে এখন? সুরেশ উদ্ভ্রান্তের এক দৃষ্টি নিয়ে তাকালো মেয়ের দিকে। কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ক্ষুধার্ত ঘড়ঘড়ে গর্জনটা থামিয়ে দিল তাকে। জবা আর তার বাবা দুজনেই দেখল জলজলে চোখ দুটো ধীর ভঙ্গিতে এগিয়ে আসছে তাদের দিকেই। জবার শরীর প্রচণ্ড ভয়ে কাঁপতে শুরু করল। ক্ষুধার্ত চোখের অবয়ব তাদের আরো কাছে চলে এসেছে। বিদ্যুতের আলোয় স্পষ্ট হয়েছে মুখটা এখন। একটা ক্ষুধার্ত শেয়াল। শ্রীদন্ত থেকে ঝরে পড়ছে লালা রস টপ টপ করে।
ক্ষুধার্ত শিয়ালটা জল জলে চোখ দুটো নিয়ে একবার জড়িত করলো জবা আর তার বাবাকে। তারপর ঘরে একটা ডাক ছেড়ে ঝাঁপ দিল সুরেশের উপর। সুরেশ ছিটকে পড়ে গেল পাতা বিছানো রাস্তাটার উপরে। হাতের ছাতাটাও ছিটকে পড়ে গেল। ক্ষুধার্ত শিয়াল এই মুহূর্তে তুলে দিয়েছে তার পাটা সুরেশের বুকে। ধারালো দাঁত বেয়ে ঝরে পড়া লালা রস টপ টপ করে ঝরে পড়ছে তার বুকের উপর। ক্ষুধার্ত সাপদ একটা হিংস্র ডাক ছেড়ে সুরেশের গলা লক্ষ্য করে কামড় বসাতে গেল। আর ঠিক তখনই জবা পড়ে থাকা ছাতাটা তুলে নিয়ে পাগলের মতো আঘাত করে চলল শিয়ালটাকে। শিয়ালটা আরো একটা ডাক ছেড়ে অন্ধকারে দ্রুত অদৃশ্য হয়ে গেল। জবা হাত বাড়িয়ে তুলল তার বাবাকে। সুরেশের দেহে কাদা আর ভিজে পাতা লেগে এখনো। জবা চাপা ভয় আর বিরক্তি নিয়ে বলল, তখনই বললাম এ পথে এসো না, গায়ের পথ ধরে গেলেই ভালো হতো। সুরেশ সামনের অন্ধকারে চোখ কিছুটা বড় করে তাকালো। হয়তো খুঁজতে চাইল ক্ষুধার্ত শিয়ালটাকে। তারপর মৃদু স্বরে বলল, আরে মা, বড্ড ভুল হয়ে গেছে, এখন তো আর ফিরে যাবার উপায় নেই। ঠিক আছে বাবা, চলো এখন। হ্যাঁ চল মা, ঠাকুর ঠাকুর করে এই বাঁশ বনটা পেরিয়ে গেলেই ভালো। জবা ছাতাটা বাড়িয়ে দিল বাবার দিকে। সুরেশ দেখল ছাতাটার বেশ কয়েকটা শিক ভেঙে চুরে গেছে, কাপড়টাও কেতরে গেছে একদিকে। বেশ কিছুটা দূরে কড়কড় শব্দে বাজ পড়ল আবারও। বৃষ্টির বেগটাও বাড়ল একটু। সুরেশ ছাতাটা কোনো রকমে ঠিকঠাক করে আবার হাঁটা দিল। শুকনো ভেজা পাতার উপর তাদের হেঁটে চলা ছপ ছপ একটা শব্দ হলো। কিন্তু সবেমাত্র কয়েক পা গেছে আবারও থেমে গেল সুরেশ। এবার জবা অবাক হলো, ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, কি হলো বাবা, থেমে গেলে কেন? সুরেশ একটু কাঁপা স্বরে বলল, আচ্ছা, তুই কি কোনো শব্দ শুনতে পাচ্ছিস? শব্দ? কিসের শব্দ? কেউ যেন আমাদের সাথেই পা ফেলে আসছে। আমরা থামতেই সেও যেন থেমে গেল। জবা কান খাড়া করে শুনতে চাইল এই অন্ধকারে বৃষ্টি ভেজা বাঁশবনে সত্যিই কেউ আসছে কিনা, কিন্তু তেমন কোনো শব্দ তার কানে পৌঁছল না। আলতো মাথা নেড়ে সে বলল, ওই, আমি তো কোনো শব্দ শুনতে পাচ্ছি না। তোমার মনের ভুল হয়তো বাবা। হ্যাঁ, তাই হয়তো হবে। নে চল। আবারও হাঁটতে শুরু করলো তারা। আর একটু পরেই শুনতে পেল দূর থেকে ভেসে আসছে একটা ছোট ছেলের কান্নার আওয়াজ। জবা এক মুহূর্ত থামল, নিজের মনেই বলল, এখানে বাচ্চার কান্না কোথা থেকে আসছে? কান্নার আওয়াজ থামিয়ে দিয়েছে সুরেশের চলার গতিও। জবার অস্পষ্ট স্বরে বলা প্রশ্নটার প্রত্যুত্তরে শুধু সামনের অন্ধকারে অবাক হয়ে তাকালো। বুঝতে চেষ্টা করল কান্নাটা ঠিক কোথা থেকে আসছে। জবা কিছুটা চাপা স্বরে বলল, মনে হয় আমাদের মতোই কেউ এই পথ দিয়ে যাচ্ছে, তাদেরই হয়তো। তাই হবে, চল। জবা জানে সুতানহাটির মানুষজন অনেকেই এই বাঁশবনের পথটা এড়িয়ে চলে, বিশেষ করে সন্ধ্যের পর। কিন্তু কারণটা সে ঠিক জানে না। কেউ বলে চোরের উপদ্রব, কেউ বলে ভূতের ভয়, কেউ বা আরো অন্য কিছু। কথাগুলো এতদিন সে শুনে এসেছে, কিন্তু খুব একটা বিশ্বাস করেনি। ভেবেছিল গায়ের মানুষ এরকম হাজারো গল্প বানায় আড্ডার খোরাক বাড়াতে, তাই তখন ঘাটে বাবাকে খুব একটা জোর দিয়ে বারণও করতে পারেনি। কিন্তু এখন তার মনে হচ্ছে এ পথে না এলেই বোধহয় ভালো হতো। নিজের মনেই এসব ভাবতে ভাবতেই জলকাদায় ভরা রাস্তাটা পেরিয়ে চলেছিল জবা। হঠাৎই কোনো কিছুতে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল সে। মাথাটা ঢুকে গেল বাঁশের ঝাড়ে, কপালটা কেটে গড়িয়ে পড়ল রক্ত। সুরেশ ছুটে গিয়ে তুলল জবাকে। কপাল বেয়ে রক্তটা গড়িয়ে পড়তে দেখে আঁতকে উঠল সে। এ কি রে মা, কপালটা তো কেটে গেছে অনেকখানি, কি করি এখন?
জবা উঠল বাবার হাত ধরে। কপাল থেকে ঝরে পড়া রক্ত গড়িয়ে নামলো গাল বেয়ে। মাথাটাও একটু ঝিমঝিম করে উঠল তার। সুরেশের ভীষণ অপরাধী মনে হলো নিজেকে। ভারী স্বরে সে বলল, আমার ভুল হয়ে গেছে রে মা। আসলে ভেবেছিলাম এই পথে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাব, তাই তখন। আরে বাবা ঠিক আছে, এখন ওসব না ভেবে চলো বাকি পথটা তাড়াতাড়ি পেরিয়ে যাই। পথটা আমার একদম ভালো বলে মনে হচ্ছে না। আলতো মাথা নেড়ে আবারও পা বাড়ালো সুরেশ। আর ঠিক তখনই কেউ যেন অন্ধকারে ফিসফিসিয়ে বলল, এসো এসো, আমার বাদলা রাতের অতিথি হবে না? এসো, তোমরা এসো। আরো কিছুটা পথ গিয়ে একটা সরু আলোর রেখা চোখে পড়ল। সুরেশ বুঝল গাঁয়ের দেখা মিলেছে, কিন্তু বাঁশ বনের পথটা তো এখনো কিছুটা বাকি। ব্যাপারটা কি হলো? হিসেব অনুযায়ী বাঁশ বনের পথটা পার হলে পড়বে 3 বুড়ির বিল, তারপর একটা কালী মন্দির, তারপর গাঁয়ের শুরু। সুরেশকে চমকে দিয়ে জবা বলে উঠল, বাবা ওই দেখো একটা চালা ঘর। সুরেশ তাকিয়ে দেখল বেশ কিছুটা দূরে একটা চালা ঘর, আর আলোটা আসছে সেদিক থেকেই। এদিকে বাঁশের সারি অনেকটা পাতলা, তাই প্রায় স্পষ্টই দেখা যাচ্ছে চালাঘরটা। সুরেশ মেয়ের হাত ধরে টান দিল। চল তো মা, দেখি ওখানে কিছু পাওয়া যায় কিনা। তোর কপালটা থেকে এখনো রক্ত গড়াচ্ছে। এখনই শুকনো একটা কাপড় টাপড় কিছু দিয়ে বাঁধন দেওয়া দরকার। জবা কিছু একটা ভাবল। তার মনে জেগেছে একটা প্রশ্ন। আচ্ছা বাবা, এখানে এই বাঁশ বনে চালাঘর কে বাঁধলো? বেঁধেছে কেউ। তুই ঘরের ভিতর থাকিস তাই জানিস না। জামাই বাবা বা তোর শ্বশুর হয়তো জানবে। এখন চল, আমারও গায়ে পায়ের কাদা ধুতে হবে। এই অবস্থায় তো আর তোর শ্বশুর বাড়ি যাওয়া যায় না। দেরি যখন হয়েছে, না হয় আর একটু দেরি হবে। জবা একটু ইতস্তত করে পা বাড়ালো। এদিকের জায়গাটা বেশ কিছুটা উঁচু, কাদা জল বিশেষ একটা নেই। চালাঘরের কাছে যেতেই বাচ্চা ছেলের কান্নাটা আবারও শুনতে পেল তারা। সুরেশ বুঝল এই কান্নাটাই কিছুক্ষণ আগে তারা শুনেছিল, কিন্তু পায়ের শব্দটা। নিজের মনেই মাথা নেড়ে সুরেশ ডাক দিল, কেউ আছেন? আমরা একটু বিপদে পড়েছি। ডাকটা যেন ভিজে বাতাসে প্রতিধ্বনিত হলো। আরও একবার ডাকতে যাচ্ছিল সুরেশ, কিন্তু তার আগেই নুপুরের ঝিনঝিন শব্দটা কানে এলো। শব্দটা আসছে তাদের পিছন দিক থেকে। চকিতে ঘুরল তারা পিছনে, কিন্তু ঠিক তখনই চালাঘরের দাওয়া থেকে মহিলা কণ্ঠের ডাকটা এলো। ডাকছেন যে? কি দরকার? জবা আর তার বাবা চমকে ঘুরে তাকালো। দেখল দাওয়ার আলো ছায়ায় দাঁড়িয়ে একটি বছর 25-26-এর মেয়ে। জবা কাঁপা স্বরে বলল, তুমি তুমি কি করে ঘরের ভেতর থেকে এলে? হ্যাঁ এলাম তো। কেন? না আসলে নুপুরের শব্দটা তো মনে হলো পিছন দিক থেকে এলো। ও আপনাদের মনের ভুল। এরকম বাদলা রাতে অন্ধকার বাঁশবনে এমন ভুল হয়। তা বলুন কি দরকার? সুরেশ এতক্ষণ মেয়েটিকে নিরীক্ষণ করছিল। মেয়েটার কপালে একটা কাটা দাগ। মনের ভেতরটা কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে তার। সেটাকে চেপে রেখে সে মৃদু স্বরে বলল, আসলে বাঁশ বনের রাস্তা দিয়ে আসতে গিয়ে আমার মেয়েটা পা পিছলে পড়ে গেছে। কপালটাও কেটে গেছে অনেকটা। তাই একটু শুকনো কাপড় চোপড় থাকলে, মানে কপালটায় একটা বাঁধন দিতে পারলে। ভেতরে আসুন। মহিলা অদৃশ্য হয়ে গেল চালাঘরের ভেতর। জবা আর তার বাবাও ধীর পায়ে এগিয়ে গিয়ে ঢুকল ভিতরে। ছোট এক চালাঘর, মেঝের একদিকে একটা চৌকি, ফাঁকা অংশটায় একটা চাটাই পাতা। গোটা ঘরে ভিজে সোঁদা বুক চাপা এক গন্ধ। জবার ভীষণ অস্বস্তি হতে লাগলো।
মহিলা ছেঁড়া কাপড়ের একটা টুকরো এনে জবাকে বলল, কই দেখি কতটা কেটেছে, আমি বেঁধে দিচ্ছি। বলেই জবার উত্তরের অপেক্ষা না করে বাঁধতে লাগলো কপালটা। মহিলার হাতের ছোঁয়া কপালে লাগতেই জবার গোটা শরীরটা যেন কেঁপে উঠল। কোনো মানুষের হাত এত ঠান্ডা হতে পারে? নাকে যেন কেমন আষ্টে একটা গন্ধ ঝাপটা মেরে গেল। তাছাড়া জবা মনের ভুল কিনা জানে না, এক মুহূর্তের জন্য তার মনে হলো একটা কঙ্কাল সার হাত বাঁধছে তার কপাল। জবা তাকালো মেয়েটির দিকে। মেয়েটি এতক্ষণ যেন তার বুকের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। জবা জানে তার গলায় দুটো সোনার চেন। মেয়েটি কি তবে ওই দুটোই দেখছিল? কিন্তু কেন? কে এই মেয়েটি? কোনো খারাপ মতলব নেই তো? মেয়েটি দ্রুত বাঁধন শেষ করে উঠে দাঁড়ালো। তারপর মৃদু নরম স্বরে বলল, একটু বসুন, আপনাদের জন্য একটু দুধ গরম করে নিয়ে আসি। এতটা পথ ভিজে এসেছেন। সুরেশ একটু জল নিয়ে হাত পা ধোয়ার কথা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই জবা বলল, আচ্ছা, তোমার ছেলে কোথায়? একটু আগেই কান্নার শব্দ শুনতে পেলাম। কথাটা শুনে মেয়েটার মুখটা যেন কেমন কঠিন হয়ে গেল। চোখ দুটো জ্বলে উঠল ধপ করে। কিছুটা কড়া স্বরে সে বলল, সে তো অনেকদিন আগেই চলে গেছে। দুটো রাক্ষস নিয়ে চলে গেছে তাকে। শুধু রয়ে গেছে তার কান্নাটাই। মানে? জবার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মহিলা ছোট্ট একটা শ্বাস ছেড়ে বাইরের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। জবা উদ্ভ্রান্তের এক দৃষ্টি নিয়ে তাকালো তার বাবার দিকে। সুরেশ কাঁপা স্বরে বলল, এখানে কোনো কিছুই আমার ঠিক লাগছে না। চল মা, এখান থেকে এক্ষুনি চলে যাই। হ্যাঁ বাবা, তাই চলো। মহিলার কথাগুলো কেমন যেন এলোমেলো লাগছে আমারও। আর তো বেশি পথ নয়, আমি ঠিক চলে যেতে পারবো। দুজনেই উঠল, কিন্তু ঘর থেকে বাইরে পা দিতে যাবে তখনই ঘর ঘরে গলাটা সামনের চত্বর থেকে ভেসে এলো। কি হলো বাবুরা, চলে যাচ্ছেন যে বড়? টুকি তো আপনাদের জন্য গরম দুধ আনতে গেল। দুজনেই চমকে দেখল সামনের অন্ধকার চত্বর থেকে একটা ছায়ামূর্তি তাদের দিকেই এগিয়ে আসছে। লোকটা উঠে এলো মাটির দাওয়াটায়। গোটা দেহ তার কাপড়ে ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। আর ঘোলাটে চোখ দুটো দেখে জবা আঁতকে উঠল। এ কি তুমি? সুরেশও চিনতে পেরেছে কাপড়ে ঢাকা লোকটাকে। হারু মুখের কাপড়টা সরালো। সুরেশ দেখল হারুর কানের ঠিক উপরটায় একটা দগদগে ঘা। সেও আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, তুমি তো হারু মাছি, তুমি এখানে এই সময়? আর তাছাড়া তোমার কপালে ওই ঘাটা মানে? ওটা এক বিশ্বাসঘাতকের চিহ্ন। এটাই তো আমার ঘর বাবু। বহু বছর ধরে আমি আর দুঃখী এখানেই আছি। শুধু আমাদের ছেলেটাকে ওরা। এক মুহূর্তের জন্য কেমন যেন হয়ে গেল হারু। তারপর একই রকম ঘর ঘরে গলায় বলল, এখন ভিতরে চলুন। এরকম বাদলা রাতের অতিথি আপনারা কিছু মুখে না দিলে যে। হারুর ঠোঁট ছিঁড়ে একটা ধারালো হাসি অন্ধকারে মিলিয়ে গেল। জবা আর তার বাবা আবারও ঢুকলো ঘরের ভেতর। বসলো ছেঁড়া চাটাইয়ে। দুকি একটু পরে দুটো মাটির গ্লাসে গরম দুধ নিয়ে এলো। হারুর হাতে দিয়ে ইশারা করলো জবা আর তার বাবাকে দেওয়ার জন্য। হারু গ্লাস দুটো নিয়ে এগিয়ে গেল ওদের দিকে। জবা আর তার বাবা বুকে একটা অজানা অস্বস্তি নিয়ে মাথা প্রায় নিচু করে বসেছিল। হারু গ্লাস দুটো বাড়িয়ে দিল। এই যে খেয়ে নিন, ভালো লাগবে। জবা হাত বাড়ালো গ্লাসটা নেবার জন্য।
আর তখনই দৃশ্যটা দেখে চিৎকার করে উঠল সে। ও বাবা গো! সুরেশও চমকে দেখল একটা দীর্ঘ নখরযুক্ত লোমশ হাত ধরে আছে দুধের গ্লাস। হারু যেন ধমক দিল। দেখুন। আরু এক প্রকার জোর করে গ্লাস দুটো ওদের হাতে ধরিয়ে দিল। জবা কাঁপা হাতে নিল গ্লাসটা। আষ্টে একটা গন্ধ আসছে গরম পানীয়টা থেকে। কেমন যেন গাটা গুলিয়ে উঠল জবার। বুক ঠেলে বমির একটা দমক উঠে এলো। হাত থেকে ছিটকে পড়ে গেল মাটির গ্লাসটা। চাটাইয়ের উপর ছিটিয়ে পড়ল তরল। আর টকটকে লাল রক্তটা দেখে সুরেশের শরীরটা ভয়ঙ্কর ঝাঁকুনি খেয়ে গেল। কাঁপা কাঁপা স্বরে সে বলল, কে তোমরা? সত্যি করে বলো, কে তোমরা? আমি তো হারু, আর ওই আমার বউ দুঃখী। সুরেশ বুঝল ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে আটকে গেছে তারা। কিন্তু এ থেকে বের হবার উপায় কি? সুরেশ আর কিছু ভাবার আগেই বাইরের অন্ধকার থেকে দুকির গলা শোনা গেল। কই গো, কলা পাতাগুলোর ব্যবস্থা করো, ওদের খেতে দিতে হবে তো। আরও হাসল দুলে দুলে। যাই, এবার তো মহাভোগ। অদৃশ্য হয়ে গেল হারু চোখের পলকে। চাটাইয়ে ছড়িয়ে ছিটিয়ে টকটকে লাল রক্ত। সুরেশ ছটকা দিয়ে উঠল, তারপর হ্যাঁচকা টান দিল। জবা মা, এক্ষুনি এখান থেকে পালাতে হবে, না হলে নিশ্চিত মারা পড়বো। আমার মনে হচ্ছে এটা কেউ মানুষ নয়। আমরা বিরাট ফাঁদে আটকে গেছি রে। দ্রুত উঠল জবা, তারপর বাবার হাত ধরে দৌড় দিল। অন্ধকারে প্রতিধ্বনিত হলো মহিলার একটা শিরশিরে হাসি মেশানো কণ্ঠস্বর। কোথাও পালাতে পারবি না, তোরা যে আজ আমাদের বাদলা রাতের অতিথি। সমস্ত ভয়কে উপেক্ষা করে ছুটে চলল জবা আর তার বাবা। হঠাৎই জবা কোঁকিয়ে উঠল। বাবা গো! থেমে গেল সুরেশ। কি হলো রে মা, চিৎকার করলি কেন? পায়ে একটা কাঁটা ফুটে গেছে বাবা। দাঁত চেপে কাঁটাটা বের করলো পা থেকে। রক্ত গড়িয়ে পড়ল পায়ের তলাবে। সেটাকে উপেক্ষা করে জবা আবারও দৌড়তে গেল, কিন্তু দেখল তার বাবা পাথর হয়ে দাঁড়িয়ে আছে। জবা তার বাবার হাত ধরে টান দিল। কি হলো বাবা, চলো। জবা দেখল তার ডাকেও আর বাবা নড়ল না। যেমন পাথরের মতো দাঁড়িয়েছিল তেমনই দাঁড়িয়ে রইল। জবা আবারও টান দিল। কি হলো বাবা, দাঁড়িয়ে গেলে যে? চলো, এই বাঁশবন ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে আমাদের। চলো। সুরেশ ভাঙা ভাঙা গলায় বলল, আমাদের যাওয়া হবে না রে। যাওয়া হবে না মানে? সামনে তাকিয়ে দেখ। জবা ঘুরল সামনে। আকাশে বিদ্যুতের ঝলকানি, আর সেই আলোয় দেখল মাত্র হাত কয়েক দূরে দাঁড়িয়ে আছে হারু আর দুকি। চোখ তাদের জ্বলছে ভাঁটার আগুনের মতো। হারুর গলাটা অন্ধকার চিরে প্রতিধ্বনিত হলো, কোথায় পালাচ্ছ গো তোমরা? তোমরা যে আজ আমাদের অতিথি, আর অতিথি সেবা না নিয়ে চলে যাবে তা কি করে হয় বলো? জবা কাঁপা কাঁপা স্বরে অনুরোধ করল, ছেড়ে দাও, ছেড়ে দাও না আমাদের। আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি, বলো। ছেড়ে দাও, ছেড়ে দাও। কথাটা শেষ হবার আগেই দুকি গর্জে উঠল, ক্ষতি? কি ক্ষতি করেছিল আমার ওই ছোট ছেলেটা? কি ক্ষতি করেছিল আমার স্বামী? কি ক্ষতি করেছিলাম আমি? তোরা দুজনে সব শেষ করে দিলি আমাদের। অতিথি হয়ে এসে সব খেয়ে নিলি, রাক্ষসের দল। সুরেশ কিছুটা অবাক হয়ে বলল, কি বলছো তোমরা? আমরা তো কখনো আসিনি এই চালা ঘরে এর আগে। এসেছিলি, এসেছিলি,
সেদিনও ছিল এমন বাদলা রাত, আশ্রয় দিয়েছিলাম তোদের দুজনকে, কিন্তু কিন্তু তোরা তোকে আর কথা বাড়াসনি, তুই বাপটাকে নিয়ে যা, আমি এটাকে নিচ্ছি। আজ এদের দিয়েই হবে মহাভোগ। জবা দেখল দুকির হাত লম্বা হচ্ছে। দীর্ঘ নখরযুক্ত হাতটা সজোরে ধাক্কা দিল তার বাবাকে, আর বাবা উপুড় হয়ে পড়ে গেল। দুকি তার দীর্ঘ নখরযুক্ত হাত দিয়ে টিপে ধরল সুরেশের পাটা, তারপর হিড় হিড় করে টানতে টানতে নিয়ে চলল সামনের অন্ধকারের দিকে। আর্তনাদ করে উঠল জবা। বাবাকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ আমার বাবাকে? ছুটে যেতে গেল জবা, কিন্তু লোমশ একটা হাত তার চুলের মুঠি ধরে তাকে ফেলে দিল কাদা মাটিতে। জবা দ্রুত ঝাড়া দিয়ে উঠতে গেল, কিন্তু দেখল হারু দুটো ক্ষুধার্ত চোখ নিয়ে ধীর পায়ে তার দিকেই এগিয়ে আসছে। গলা ফাটিয়ে সে চিৎকার করে উঠল, কে আছো? বাঁচাও, বাঁচাও! বিশ্বম্ভর চাটুজ্জে নদী পাড়ের এক গাঁয়ে শ্রাদ্ধ শান্তির কাজে গিয়েছিলেন। বৃষ্টির জন্য বের হতে পারছিলেন না। বৃষ্টি থামতেই তিনি রওনা দিয়েছেন বাড়ির উদ্দেশ্যে। গৃহস্থ যদিও অনুরোধ করেছিল রাতটুকু কাটিয়ে যেতে, কিন্তু ঠাকুরমশাই শুধু স্মিত হাস্যে বলেছিলেন, চিন্তা করবেন না, সঙ্গী হিসেবে তো হলধর আছে, আর তাছাড়া এটাও রইল সঙ্গে। বিশ্বম্ভর হাতের ত্রিশূলটা আলতো দুলিয়েছিলেন গৃহস্থের উদ্দেশ্যে। গৃহস্থ একবার ত্রিশূলটা একবার বছর 13 কিশোরকে এক পলক দেখেছিল, তারপর আলতো মাথা নেড়েছিল শুধু। বিশ্বম্ভর বাঁশবনের পথটা অতিক্রম করতে করতে হলধরকে বললেন, সন্ধে অনেকটা গড়িয়ে এলো রে, তোর মা নিশ্চয়ই চিন্তা করবে খুব। কিশোর হলধর তার দাদুর দিকে অন্ধকারে এক পলক তাকান, কিন্তু কোনো উত্তর দিল না। বিশ্বম্ভরের কেন যেন মনে হলো হলধরের কাদায় হাঁটতে বেশ কষ্টই হচ্ছে, তাই মন ভোলানোর জন্য বলল, জানিস দাদু ভাই, অনেক আগে এই বাঁশ শুনে বাস করত। কথাটা শেষ হওয়ার আগেই মহিলা কণ্ঠের কান ফাটানো আর্তনাদ, কে আছো? বাঁচাও, বাঁচাও! থামিয়ে দিল তাকে। বিশ্বম্ভর এক মুহূর্ত গোছালো নিজেকে, তারপর হলধরের হাত ধরে টান দিল। চল তো দাদু ভাই, মনে হয় কোনো মা বিপদে পড়েছে। হলধর ছোটবেলা থেকেই দাদুর যত ন্যাওটা ততই বাধ্য, তাই কোনো দ্বিরুক্তি না করে সে অনুসরণ করল। আকাশে জমাট মেঘ সরে গেছে বেশ কিছুটা আগে। চাঁদের একটা ফিকে আলো এসে পড়েছে বাঁশবাগান জুড়ে। বিশ্বম্ভর আর্তনাদটা অনুসরণ করে এগিয়ে চললেন দ্রুত। কিছুটা যেতেই দেখতে পেলেন অপেক্ষাকৃত ফাঁকা চত্বরটাকে। সেই চত্বরে হাঁটু গেঁথে বসে আছে এক মহিলা, আর হাউ হাউ করে কেঁদে চলেছে। বিশ্বম্ভর এক পলক দেখলেন মেয়েটিকে, তারপর ভারী অথচ নরম স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, এখানে বসে কাঁদছো কেন? বিশ্বম্ভরের প্রশ্ন শুনে মেয়েটি চোখ তুলে তাকালো। উদ্ভ্রান্তের দৃষ্টি নিয়ে এসে দেখল দুজনকে। বিশ্বম্ভর আরো দুপা এগিয়ে হাত বাড়িয়ে তুললেন মেয়েটিকে। একই রকম নরম স্বরে বললেন, ভয় নেই মা, আমি বিশ্বম্ভর চাটুর্যে, এই আমার নাতি হলধর। তুমি বলো কি হয়েছে, তোমার পরিচয় কি, এই সন্ধে রাতে এখানেই বা এসছো কেন? মেয়েটি মৃদুস্বরে বলল, আমার নাম জবা। আমি আমার বাবার সাথে সুতানহাটিতে আমার শ্বশুর বাড়িতে ফিরছিলাম, কিন্তু কিন্তু এইখানে। জবা বলে চলল সবকিছুই। বিশ্বম্ভর সব শুনে কিছুটা গম্ভীর হয়ে গেলেন, তারপর চিন্তিত মুখে বললেন, কিন্তু মা, তোমার বাবাকে কোথায় নিয়ে গেছে? ওদের ওই ওই চালা ঘরে মেরে ফেলবে। আমার বাবাকে মেরে ফেলবে, ওরা মেরে ফেলবে। শান্ত হও মা,
শান্ত হও। কিন্তু তুমি কোনো চালা ঘরের কথা বলছো মা? জবা আঙুল বাড়িয়ে দেখালো। ওই যে ওই ওই চালা। কথাটা গলাতেই আটকে গেল। জবা বিস্ফারিত চোখে দৃশ্যটা দেখে যেন পাথর হয়ে গেল। ফিকে চাঁদের আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে হাত কয়েক দূরে একটা চালা ঘরের চিহ্ন। মাটির দেওয়াল বৃষ্টিতে ধুয়ে প্রায় মাটিতে মিশে গেছে। ছাউনির বাঁশের কাঠামো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এদিকে ওদিকে। কোনো জনমানবের কোনো অস্তিত্বই নেই সেখানে। জবা ভীষণ আতঙ্ক নিয়ে বলল, বিশ্বাস করুন, একটু আগে ওইখানে একটা চালাঘর ছিল, একটা আলো জ্বলছিল। আমায় বিশ্বাস করুন, সত্যি বলছি। বিশ্বম্ভরের চোয়াল কঠিন হলো। গম্ভীর মুখে কিছু একটা ভাবল। তারপর হাতে ধরা ত্রিশূলটা নিজের কপালের মাঝখানে ঠেকিয়ে বিড়বিড় করে মন্ত্র জাতীয় কিছু পড়লেন। তারপর মানস চক্ষে ভেসে উঠল দুটো অবয়ব, একটা পুরুষ, অপরটি মহিলা। ত্রিশূলটা নামিয়ে চোখ খুললেন তিনি। মৃদু গম্ভীর স্বরে বললেন, বুঝেছি। এটা হারু মাঝি আর তার স্ত্রী দুকির চালাঘর। প্রতিশোধ নিতে চাইছে তারা। বেশ, আমিও বিশম্বর চ্যাটার্জি, দেখি ওরা কি করতে পারে। জবা বিশ্বম্ভরের পায়ে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ল। আমার বাবাকে রক্ষা করুন ঠাকুর মশাই, রক্ষা করুন, রক্ষা করুন। ওঠ মা, ওঠ, ভয় নেই। তোর বাবাকে তুই ফিরে পাবি, আমায় একটু সময় দে। জবা দু চোখ ভর্তি জল নিয়ে উঠে দাঁড়াল। হলধর পাথর হয়ে দেখে যাচ্ছে সবকিছু। বিশ্বম্ভর তাকালেন আকাশের দিকে। নিজের মনেই বলে চললেন, আমার এক খণ্ড বজ্র দরকার, এক খণ্ড বজ্র। তারা তিনজনেই ভেঙে পড়া চালাঘরের অনতি দূরে অপেক্ষাকৃত একটা শুকনো জায়গা দেখে বসল। ঠাকুরমশাই হলধরের দিকে তাকিয়ে মৃদু গম্ভীর স্বরে আদেশ দিলেন, ঝোলার ভেতর থেকে সরঞ্জাম বের কর, মহাযুদ্ধের প্রস্তুতি নিতে হবে। হলধর আলতো মাথা নেড়ে একটা গেরুয়া কাপড়ের উপর সাজাতে লাগলো প্রয়োজনীয় সরঞ্জাম। একটা শাঁখ, 4টে হরিতকি, এক মুঠো কালো সর্ষে, একটা পাত্রে কিছুটা সিঁদুর আর একটা ছোট পাত্রে অগর। বিশ্বম্ভর সেগুলোকে সঠিকভাবে প্রতিস্থাপন করতে করতে বললেন, আমি কোনো ওঝা নই, তবে ভূত প্রেত পিশাচ বন্ধনী শক্তি আমার আছে। তুই চিন্তা করিস না, তোর বাবাকে তোর কাছে ঠিক ফিরিয়ে দেব। ওরা ধারে পাশেই আছে, আমি বাতাসে ওদের পায়ের শব্দ পাচ্ছি। জবার চোখ দিয়ে তখনও ঝরে পড়ছে জলের স্রোত। কান্না ভেজা গলায় সে বলল, আমার বাবাকে নিয়ে গেল, আমাকেও নিয়ে যেতে চাইছিল, কিন্তু হঠাৎই। বুঝেছি রে মা, ওরা আমার উপস্থিতি বুঝতে পেরেছে, তাই তোকে ছেড়ে পালিয়েছে। তাই তো বলছি, মিছে কষ্ট পাস নে। তোর বাবার বিশেষ ক্ষতি ওরা করতে পারবে না। জবা এক পলক দেখল ঠাকুর মশাইকে, তারপর মৃদু স্বরে জিজ্ঞেস করল, ওরা ওরা কিসের প্রতিশোধ নিতে চাইছে আমাদের উপর? আমরা তো কোনো ক্ষতি করিনি কারো। ক্ষতি? তোরা করিসনি, করেছিল তোদের মতোই দুজন। সে এক ভয়ঙ্কর গল্প মা। ভয়ঙ্কর গল্প মানে? বেশ, আমার প্রস্তুতি নিতে একটু সময় তো লাগবেই, সে কাজের ফাঁকে বলছি, শোন। হলধর শরীরটা টান টান করে বসল। জবা স্তিমিত দৃষ্টিতে তাকালো ঠাকুর মশাইয়ের দিকে। ঠাকুর মশাই বলতে শুরু করলেন, প্রায় বছর 10 আগে এই চালাঘরটায় বাস করত হাড়ু আর তার স্ত্রী দুকি। হাড়ু মূলত এই বাঁশ বাগানটার দেখাশোনা করত। বেশ কয়েক সপ্তাহ ধরেই এই বাঁশ বাগানের মালিক সজল রক্ষিত বুঝতে পারছিল বাঁশ লোপাট হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে, তাই পাহারাদার হিসেবে রেখেছিল হাড়ুকে। সেই কারণেই এই চালাঘর বানানো।
হারুর স্ত্রী দুকি খুব রোগে ভুগত। সন্তান প্রসবের পর শরীর আরও ভেঙে গেল। হারুর রোজগারপাতিও বিশেষ একটা ছিল না। পাহারা দিয়ে যে মাইনে পেত ততটা যথেষ্ট নয়। তাই সে নদীতে নৌকো বাওয়ার কাজ শুরু করলো। সকাল হলেই ঘাটে চলে যেত, ফিরত সন্ধ্যের মুখে মুখে। দিনের বেলাটায় বাঁশবাগানের খেয়াল রাখত তো দুকি। সবকিছু মোটামুটি ঠিকই ছিল, কিন্তু একদিন ঘটল সেই ঘটনাটা। ঠাকুরমশাই একটু থামলেন, শাঁখটা নিয়ে তাতে 3টে লাল সিঁদুরের টিপ দিলেন। তারপর শাঁখের মুখটা চালাঘরের দিকে প্রতিস্থাপন করতে করতে আবারও বলতে শুরু করলেন। একদিন উল্টো দিকের ঘাটে সন্ধ্যের আগে এসে হাজির হলো দুজন। ঘাট প্রায় ফাঁকা। হারুও তখন বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছে। তাদের একজন হারুকে উদ্দেশ্য করে বলল, কই গো মাঝি, তোমার নৌকা কই? আমাদের একটু নদী পার করিয়ে দাও তো। হারু দেখলো লোকটার বয়স 50-এর কাছাকাছি, গায়ে সাদা পোশাক। সঙ্গী মহিলাটির বয়স অপেক্ষাকৃত অনেকটাই কম। হারু আলতো মাথা নেড়ে বলল, ঠিক আছে, উঠে আসো। দুজনেই উঠল নৌকায়। হারু তার বাইতে বাইতে বলল, আপনারা ছইয়ের ভিতর বসুন, এক্ষুনি বৃষ্টি আসবে। হারুর কথা শেষ না হতেই ঝমঝম শব্দে বৃষ্টি নামল। ভরা শ্রাবণ, নদীও ফুসছে। হারু শক্ত হাতে হাল ধরে এগিয়ে নিয়ে চলল নৌকাটা। ঘাটে পৌঁছতে সময় লাগলো বেশ অনেকটাই। বৃষ্টি তখনও পড়ে চলেছে এক নাগাড়ে। হারু যাত্রীদের উদ্দেশ্য করে বলল, ঘাট এসে গেছে। ছইয়ের ভেতর থেকে বেরিয়ে এলো ওরা দুজন। পাড়ানি মিটিয়ে নামলো ঘাটে, কিন্তু কিছুটা এগিয়ে থেমে গেল। গলা উঁচিয়ে বলল, এই যে মাঝি ভাই, আমরা যাব কুমারগঞ্জ। এই পথে মেলে পৌঁছতে কত সময় লাগবে? হারু ভ্রু কুঁচকে বলল, কুমারগঞ্জ? সে তো অনেক দূর, যেতে রাত পার হয়ে যাবে। হারুর কি মনে হলো কে জানে। কিছুটা আমতা আমতা করে সে বলল, যদি কিছু মনে না করেন, কিছুটা গেলেই একটা বাঁশ বন পড়বে, ওখানে আমার বাড়ি। আজকের রাতটা ওখানেই না হয় কাটিয়ে তারপর ভোর হলে বেরিয়ে যাবেন। তাছাড়া যা বৃষ্টি পড়ছে তাতে খুব বেশি দূর যেতেও পারবেন না। লোকটা হারুর কথা শুনে তার মহিলার সঙ্গীটির দিকে তাকালো, তারপর সম্মতিসূচক মাথা নাড়ল। হারু তাদের সঙ্গে নিয়ে এলো আস্তানায়। দুকি প্রথমে কিছুটা বিরক্ত হলেও পরে অতিথি দুজনের অবস্থা ভেবে নিল ব্যাপারটা। ওরা দুজন মেঝেতে পাতা চাটাইয়ের ওপর বসল। শরীর জলে ভিজে চপচপ করছে, কাঁপুনি দিচ্ছে বেশ। দুকি নিজের একটা কাপড় আর হারুর কাঁচা একটা ধুতি জামা টেনে এনে বলল, ভিজে পোশাকগুলো ছেড়ে নিন, আমি একটু গরম দুধ নিয়ে আসি আপনাদের জন্য। চলে গেল দুকি। মহিলা পুরুষ সঙ্গীটিকে আলতো ঠেলা দিল। যদি পরিচয় জানতে চায় কি বলবে? ভিজে জামাটা ছাড়তে ছাড়তে পুরুষ সঙ্গীটি বলল, বলবো তুই আমার মেয়ে হোস। সত্যিটা তো বলা যায় না যে অন্যের বউকে নিয়ে এই বয়সে পালাচ্ছি। মহিলা কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই চৌকিতে শুয়ে থাকা দুকির ছেলেটা ঘুমের ঘোরেই কেঁদে উঠল। মহিলা চকিত দৃষ্টি ফেলল ছেলেটার উপর। চোখ দুটো এক মুহূর্তে ঝিকিয়ে উঠল। শিরশিরে গলায় এসে বলল, দেখো দেখো, ছেলেটাকে দেখো, এটা কিন্তু আমার চাই। লোকটা ধমক দিল, চাই মানে? এ কি মোয়া নাকি? চাইলেই পেয়ে যাবি? ওদের ছেলে তোকে দেবে কেন? দেবে কি আর, নিয়ে পালাতে হবে। চুরি করবি? দরকার হলে তাই করব। তুই পাগল হয়ে গেছিস? মহিলা কিছুটা ঝাঁঝিয়ে উঠল। পাগল হব না তো কি করব? বিয়ের 3 বছর পরে মা ডাক শুনতে পেলাম না। বরমালটা তো খোঁজা, তোর সাথেও তো কতবার শুনলাম। কই পেটে দিলি কই কিছু? আমি মা ডাক শুনতে চাই, ব্যাস। তা বলে অন্যের ছেলেকে চুরি করে? আমি ওসব জানি না। যদি ওকে না পাই
তাহলে আজ রাতেই তোকে ছেড়ে শ্বশুর বাড়িতে ফিরে যাব, আর বলবো তুই আমাকে ভুলিয়ে ভালিয়ে। তোর তো মাথা খারাপ। কথাটা শেষ করতে পারল না লোকটা। দেখলো হাড়ু দাঁড়িয়ে। এক মুহূর্তের জন্য গুটিয়ে গেল লোকটা। আমতা আমতা করে বলল, ওই আসলে মানে হাড়ু মাথা নাড়ল। হ্যাঁ বুঝেছি, আপনাদের এখানে থাকতে বেশ অসুবিধাই হবে। বৃষ্টি থেমেছে, যদি মনে করেন দুধটুকু খেয়ে নিয়ে রওনা দিতে পারেন। লোকটা কিছু বলার আগেই মহিলা আগ বাড়িয়ে বলল, আরে না না, অসুবিধা হবে কেন? তুমি এরকম রাতে আশ্রয় দিয়ে বড় উপকার করলে। তা তোমার ছেলের নাম কি? ভোলানাথ। এই নিন, দুধটুকু খেয়ে নিন। চলে গেল হাড়ু। মহিলা আরো এক পলক দেখল ঘুমন্ত শিশুটিকে, তারপর এক চুমুকে দুধটা খেয়ে নিল। রাতে খাবারে সামান্যই ব্যবস্থা ছিল, ভাত আর সবজি। কিছুটা কিন্তু করেই হাড়ু খেতে দিল ওদের। আসলে বাড়িতে তেমন কিছু নেই, রাতও হয়েছে, তাই। লোকটা মাথা দুলিয়ে বলল, আরে এ তো বিরাট পাওয়া। তুমি কুণ্ঠিত হয়েও না, বরং বলি কি, তোমরা আমাদের সাথে বসে পড়ো। দুঃখী আপত্তি করলেও শেষ পর্যন্ত তাকে বসতে হলো। সবে এক গ্রাস তুলতে যাচ্ছে, তখনই লোকটা থামিয়ে দিল দুঃখীকে। মহিলা সঙ্গীটির সঙ্গে একবার দৃষ্টি বিনিময় করল সে, তারপর আলগা হাসি নিয়ে বলল, তুমি তো খুব শীর্ণ দেখছি, এভাবে খাবার খেও না। দাঁড়াও, আমি ওটাকে মহাভোগ করে দিচ্ছি, খেয়ে দেখো, শরীর একদম তরতাজা হয়ে যাবে। লোকটা উঠে ঝোলা থেকে একটা কৌটো বের করলো। তারপর সেটা থেকে একটু তরল জাতীয় কিছু কয়েকটা ফোঁটা মিশিয়ে দিল ভাত আর সবজিতে। হাড়ুর পাতেও দিল কয়েক ফোঁটা। তারপর একই রকম হাসি নিয়ে বলল, এবার ওটা মহাভোগ হয়ে গেছে, খেয়ে নাও, দেখবে দ্রুত ফল পাবে, খুব দ্রুত। আরও এক মুহূর্ত দেখল লোকটাকে, মৃদু স্বরে জিজ্ঞেস করল, আপনারা নিজেদেরটা মহাভোগ করবেন না? লোকটা কিছু উত্তর দেওয়ার আগেই মহিলা সঙ্গীটি চটপট বলল, আমরা আসলে দিনে মহাভোগ সেরে এসেছি, তাই রাতে সাদামাটা। সরলতা এক বিষম বস্তু, তা হয়তো আড়াল করে রাখে শয়তানের মুখোশকেও। তাই হাড়ু বা দুঃখী কেউই বুঝতে পারল না ঠিক কতটা ভয়ঙ্কর পরিণতি তাদের হতে চলেছে। হাড়ু কয়েক গ্লাস খাওয়ার পরই বুঝল তার মাথাটা ঝিমঝিম করছে, চোখের সামনে যেন সব দুলছে। দুঃখীর দিকে তাকালো সে, দেখল দুঃখীর শরীরটা কেমন আবছা দুলতে দুলতে ভাতের থালার ওপর লুটিয়ে পড়েছে। হাড়ুও নিজের শরীরটা ধরে রাখতে পারল না, মুখ থুবড়ে পড়ে গেল ভাতের ওপর, ছড়িয়ে ছিটিয়ে গেল তরকারি। মহিলাটি দ্রুত উঠল, বিছানায় শুয়ে থাকা ঘুমন্ত শিশুটিকে ছো মেরে তুলে নিয়ে গেল কোলে। শিশুটি কেঁদে উঠল তারস্বরে। মহিলা শিরশিরে গলায় বলল, কাঁদিস নে, কাঁদিস নে, এবার থেকে তুই তো আমার ছেলে হলি। কই গো, চলো, এক্ষুনি এখান থেকে পালাতে হবে, চলো। পুরুষ সঙ্গীটি ঝোলাটা কাঁধে তুলে খড়খড়ে গলায় বলল, মনের স্বাদ মিটেছে, চল এবার। কোথায় নিয়ে যাচ্ছ ওকে? কোথায়? কথাটা শেষ হওয়ার আগেই ভারী কিছু আঘাত করলো তার মাথায়। থেতলে গেল মাথাটা, রক্ত ছিটকে পড়ল ভাতের ওপর। দুঃখীও উঠে দাঁড়িয়েছে কোনো রকম। শিশুর কান্না জাগিয়েছে এক মাকে। টলতে টলতে সে এগিয়ে গেল, কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দিল ছেলেটাকে নেওয়ার জন্য। আমার ছেলেটাকে ছেড়ে। মহিলা সজোরে ধাক্কা দিল দুঃখীকে, ছিটকে পড়ল সে মেঝেতে। চৌকির কোনায় ঢুকে গেল মাথাটা। মহিলা ডাক দিল, কি হলো, চলে এসো। লোকটা শিরশিরে গলায় বলল, পাপের পথে যখন নেমেছি সেটা সম্পূর্ণ করি। বলেই ঘরে জ্বলতে থাকা আলোটা ছুড়ে দিল বিছানায়। ধপ করে আগুন ধরে গেল বিছানার চাদরে। দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ল গোটা ঘর জুড়ে। আর একটু পরেই পুরুষ ও মহিলা কণ্ঠে
মৃত্যুর আর্তনাদ ফাটিয়ে চৌচির করে দিল বাঁশ বাগানের চত্বর। বিশ্বম্ভর চ্যাটার্জি থামলেন। হলধর এতক্ষণ পাথর হয়ে শুনছিল। জবা যেন প্রস্তর মূর্তি হয়ে গিয়েছিল। সে এখন বুঝতে পারছে সব কিছু। কেন তাদের দুধ খেতে দেওয়া হয়েছিল, কেন মহাভাগের কথা বলেছিল ওরা। দুটো নিষ্ঠুর শয়তান নির্দয়ভাবে মেরে ফেলেছিল সরল মানুষ দুটোকে। কোনো এক বাদলা রাতের অতিথি নিজেদের মনের স্বাদ মেটাতে নিষ্ঠুরভাবে হত্যা করেছে বিশ্বাসকে, সরলতাকে। দুটো সরল নিষ্পাপ মানুষের অতৃপ্ত আত্মা আজও এই বাঁশ বনে রয়ে গেছে, অপেক্ষা করে আছে কবে আসবে কোনো বাদলা রাতের অতিথি, মিটিয়ে নেবে বহু বছরের হিসেব। জবা কাপা স্বরে জিজ্ঞেস করল, ঠাকুর মশাই, ওই লোকগুলোর আসল পরিচয় কি? ছোট ছেলেটারই বা কি হলো? ঠাকুর মশাই একবার আলতো দৃষ্টিতে তাকালেন, তারপর শুকনো হাসি নিয়ে বললেন, জানি না, শয়তানের কি আর আলাদা কোনো পরিচয় হয় রে মা? শিশুটিও হয়তো ওদের জিম্মাতেই এখনো। হঠাৎই থেমে গেলেন ঠাকুর মশাই। স্থির দৃষ্টি ফেললেন সামনে। চাপা স্বরে তিনি বললেন, ওরা আবার আসছে। কেউ কিছু বোঝার আগেই অদূরে ধপাস করে শব্দ হলো, সাথে একটা যন্ত্রণার আর্তনাদ। জবা চমকে দেখল মাত্র হাত কয়েক দূরে পড়ে তার বাবার যন্ত্রণাক্লিষ্ট দেহটা। যন্ত্রণায় যেন গুটিয়ে গেছে শরীরটা। ছুটে গেল জবা, দুহাতে জড়িয়ে ধরল বাবাকে। হাউ হাউ করে কেঁদে উঠল, বাবা, বাবা। একটা মুহূর্ত মাত্র জবার বাবার চোখটা থপ করে জ্বলে উঠল। ঝড়ের বেগে এসে টিপে ধরল জবার গলা। জবার দম বন্ধ হয়ে এলো, চোখ দুটো ঠিকরে বের হয়ে এলো কোটর থেকে। ঠাকুরমশাই এক মুঠো কালো সর্ষে নিয়ে অগ্নিশর্মা হয়ে ছুটে গেলেন। বিড়বিড় করে মন্ত্র পড়ে ছুড়ে দিলেন সেগুলো জবার বাবার শরীরে। একটা বাতাস বইতে শুরু করলো, কালো ধোঁয়া পাক খেল বাতাসে। জবার বাবার মুষ্টিবদ্ধ হাত আলগা হয়ে পড়ে গেল মাটিতে। জবার গলা দিয়ে দমকা কাশির একটা শব্দ বের হয়ে এল। হাঁ করে দম নিল একটু। ঠাকুরমশাইয়ের মুখ এখন কঠিন। এক পলক জবা আর তার বাবাকে দেখে ফিরে গেলেন আসনে। দৃঢ় স্বরে বললেন, খুব সাবধান মা, ওরা ছলনার আশ্রয় নিচ্ছে। আমরা যতটা ভয়ঙ্কর ভাবছি তার থেকেও ভয়ঙ্কর হবে লড়াই। হলধর তখনও কঠিন মুখ করে বসে। ঠাকুরমশাই তার কথায় আলতো হাত বুলিয়ে বললেন, ভয় নেই রে দাদু ভাই, শয়তান যে যতই শক্তিশালী হোক আর তাকে হার মানতেই হয়। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই একটা দমকা ঝড় উঠল। কালো ধোঁয়ার দুটো কুণ্ডলি পাক খেতে লাগলো বাতাসে। কুণ্ডলি দুটো একটু একটু করে অবয়বের রূপ নিল। ঠাকুরমশাই মৃদুস্বরে বললেন, ওই যে ওরা এসেছে। হলধর চমকে দেখল ছায়া ছায়া একটা পুরুষের অবয়ব ও নারীর অবয়ব দাঁড়িয়ে আছে বেশ কিছুটা দূরে। কেউ বলে না দিলেও সে জানে এরাই সেই হাড়ু মাঝি আর দুঃখী, যাদের অতৃপ্ত আত্মা আজও ঘুরে বেড়ায় এই বাঁশবনে। ঠাকুরমশাইয়ের বজ্রগম্ভীর কণ্ঠস্বরটা আবার শোনা গেল, আরু দুঃখী, তোরা জবা মায়ের কোনো অনিষ্ট করবি না, করলে পরিণতি হবে মারাত্মক। মহিলা কণ্ঠের একটা শিরশিরে হাসি প্রতিধ্বনিত হলো। আর কি পরিণতি হবে আমাদের? পরিণতি তো সেদিনই হয়ে গেছে যেদিন দুটো শয়তানকে অতিথির মতো সেবা করেছিলাম। আজ তোমাদের পরিণতি ফিরিয়ে দেবার পালা। আবার পেয়েছি শয়তান দুটোকে, নির্মম মরণ দেব ওদের। জবার বুক কেঁপে উঠল। সে আগেও বুঝেছে, কিন্তু এখন যেন আরও বুঝতে পারছে কত ভয়ঙ্কর ফাঁদে আটকে গেছে তারা। হারুর গলাটা আবারও শোনা গেল, সারে ঢুকে তুই ওকে নিয়ে যা,
বাকিটা আমি দেখছি। আবারও একটা দমকা ঝড়, আর সাথে সাথেই জবার বাবার দেহটা কেউ যেন হ্যাঁচকা টানে তুলে নিল, আর ঝড়ের বেগেই অদৃশ্য হয়ে গেল। জবা চিৎকার করে উঠল, ঠাকুর মশাই, ওরা আমার বাবাকে নিয়ে চলে যাচ্ছে। ঠাকুর মশাই, কিছু করো। ঠাকুর মশাই ভীষণ গর্জনে উঠে দাঁড়ালেন। দুকেই ছেড়ে দেও নাকে। জবার মুখ থেকে যন্ত্রণার একটা আওয়াজ বের হয়ে এলো। ঠাকুর মশাই দেখলেন হারু টেনে ধরেছে জবার চুলের মুঠি, হ্যাঁচকা টানে তাকে ফেলে দিয়েছে মাটিতে। ঠাকুর মশাই কিছু বলার আগেই হারু জবাকে চুলের মুঠি ধরে টানতে টানতে সামনের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। ঠাকুর মশাই প্রমাদ করলেন। তিনি বুঝতে পেরেছেন আজকের লড়াই ভীষণ কঠিন। হলধরের কাছ থেকে পুঁটলিটা নিলে বের করলেন আরও কিছু সামগ্রী, তারপর কঠিন মুখে মন্ত্রোচ্চারণ শুরু করলেন। আরও একটু পরে জবা আর তার বাবার শরীর দুটো আছড়ে পড়ল সামনের চত্বরে। হিংস্র গর্জনে ভরে গেল চারপাশ। ঠাকুর মশাই আলতো চোখে দেখলেন দুকি আর হারু ভীষণ আক্রোশে জ্বলছে। তিনি আকাশের দিকে তাকালেন, ঈশ্বরের কাছে গভীর মনে প্রার্থনা করলেন, একটু বজ্র দাও, একটু বজ্র। খয়াটে চাঁদ আবারও ঢাকছে ঘন কালো মেঘে। ঠাকুর মশাই হাঁটু গেঁথে বসে ত্রিশূলটাকে এক হাতে ধরে আবারও মন্ত্রোচ্চারণ শুরু করলেন। একখণ্ড বজ্র ছিটকে পড়ল ত্রিশূলের টকায়। বিদ্যুতের ফলা দুটো খণ্ড হয়ে গিয়ে আছড়ে দুকি আর হারুর শরীরে দাউ দাউ আগুনে জ্বলে উঠল অবয়বগুলো। ভয়ঙ্কর আর্তনাদে চারপাশ ভরে গেল। আরও একটু পরে ধোঁয়ার দুটো কুণ্ডলি পাক খেতে খেতে মিলিয়ে গেল বাতাসে। ঠাকুর মশাই স্থির দৃষ্টিতে দেখলেন তাদের কুণ্ডলিগুলোকে। শঙ্খটা তুলে তাতে 3 বার ফুঁ দিলেন। মৃদুস্বরে প্রার্থনা করলেন, ঈশ্বর ওদের শুদ্ধ জন্ম দিও। অগরুর পাত্রটা নিয়ে ঠাকুর মশাই এগিয়ে গেলেন জবা আর তার বাবার কাছে। কপালে লম্বালম্বি দুটো করে রেখা টানলেন। আবারও বিড়বিড় করে মন্ত্র জাতীয় কিছু পড়লেন। একটু পরেই উঠে বসল জবা আর তার বাবা। উদ্ভ্রান্তের দৃষ্টিতে জবা তাকালো ঠাকুর মশাইয়ের দিকে। ঠাকুর মশাই মৃদু হেসে বললেন, ভয় নেই রে মা, তোদের আর কোনো ক্ষতি হবে না। চল, বাকি পথ আমি আর আমার দাদু ভাই তোদের এগিয়ে দিয়ে আসি। সরঞ্জাম গুছিয়ে তারা ফিরতে শুরু করল। আকাশে মেঘ সরে আবার চাঁদ উঠেছে। কিছুটা যাওয়ার পরেই একটা পায়ের শব্দে থেমে গেল তারা। কেউ যেন আসছে। আরও একটু পরে দৃশ্যমান হলো একটা বছর দশেকের বালক। বালকের মস্তক মুন্ডিত। সে উদ্ভ্রান্তের মতো কিছু খুঁজে চলেছে। ঠাকুর মশাই মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, কে তুমি বালক? এত রাতে এখানে কি উদ্দেশ্যে? বালক এক পলক তাকালো ঠাকুর মশাইয়ের দিকে, কান্না ভেজা স্বরে বলল, বালক পিতা মারা যাওয়ার সময় আমার বলে গেছেন আমার মা নাকি এই বনের মধ্যে। কান্নায় বুঝে গেল তার গলা। চোখ দিয়ে জল ঝরে পড়ল স্রোতের মতো। জবা ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরল ছেলেটিকে। মৃদুস্বরে বলল, কাঁদিস না, এই তো আমি তোর মা। চল চল আমার সাথে চল। হলধর চাটুর্যে থামলেন। রতন কাকা, বিশুখুড়ো তখনও যেন কোনো এক ঘোরের মধ্যে ডুবে আছে। বিশু কিছু একটা জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল। চাটুর্যে মশাই আসর ছেড়ে উঠে পড়লেন। তারপর এক প্রকার নীরবেই জায়গাটা ছেড়ে সামনের রাস্তা ধরে অদৃশ্য হয়ে গেল। ভেঙে গেল সভা আজকের মতো। যে যার বাড়ি ফেরার পথ ধরল। রতন কাকার বিশুখুড়ো ফিরতে লাগলো একসাথে। ঝকাদের বাঁশবাগানের কাছে সেখানে এসে তারা থেমে গেল। বাঁশবাগানের ভেতর থেকে ভেসে আসছে নূপুরের মৃদু ঝিনঝিন আওয়াজ। কেউ যেন ধীর পায়ে হেঁটে বেড়াচ্ছে। বিশুখুড়ো কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই শোনা গেল কোনো এক বাচ্চা
কেঁদে চলেছে অন্ধকার বাঁশবনের ভিতরে। শেষ হলো স্কেরি টেলসের আজকের গল্প। হেমন্ত দত্তের কলমে বাদলা রাতের অতিথি। গল্প পাঠে শুভ, হলধর চাটুর্যের ভূমিকায় ইন্দ্রনীল ভাদুরী, বিশু কাকা এবং সুরেশের ভূমিকায় সৌরভ সাহা, বিশ্বম্ভর চাটুর্য এবং আগন্তুক ভদ্রলোকের ভূমিকায় সৌরভ রায়, রতন কাকা, হারু মাঝি এবং বালকের ভূমিকায় আমি শ্রীরূপ, জবা এবং অন্যান্য মহিলা কণ্ঠে সঞ্চয়িতা। গল্পের সাউন্ড ডিজাইন 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা চাইলে তোমাদের লেখা গল্প আমাদের স্কেরি টেলসের জন্য পাঠাতে পারো, তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের ন্যূনতম শব্দসীমা যেন অবশ্যই 5000 হয় এবং গল্পের সঙ্গে গল্পের একটি সার সংক্ষেপ তোমরা 250 শব্দের মধ্যে লিখে আমাদের অফিসিয়াল মেল আইডিতে ডক ফাইলের সাথে পাঠিও। যে কোনো প্রয়োজনে তোমরা আমার সাথে সরাসরি আমার ফেসবুকেতে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা চাইলে আমাদের স্কেরি টেলসের ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। আজ আমরা আমাদের পাশে পেয়েছি রোমাঞ্চ বাংলা থেকে সৌরভ সাহা এবং কিংবদন্তি থেকে সৌরভ রায়কে। ওদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। ওদের চ্যানেলগুলোর লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। অবশ্যই কিন্তু তোমরা ওদের চ্যানেলগুলো ভিজিট করো। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং তার সাথে রিপ্লাইও দিই। আমাদের আজকের গল্পটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটাকে লাইক করো, সকলের সাথে গল্পটা শেয়ার করো এবং এখনো যদি বন্ধু তুমি স্কেরি টেলসকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চটপট নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে স্কেরি টেলসকে সাবস্ক্রাইব করে নাও এবং সেই সঙ্গে নোটিফিকেশনের বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশন অন করে নাও, যাতে নতুন গল্প আসার সঙ্গে সঙ্গে সবার আগে তুমি জানতে পারো। তাহলে আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য নতুন গল্প নিয়ে ফিরছি।